আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের নতুন আরেকটি অধ্যায়ে। আজকে আমরা দেখব উচ্চতর গণিতের দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়, যেটা কিনা আসলে কনিক। আমি আদিত্য আল রাজি, তোমাদের ম্যাথ ইনস্ট্রাক্টর। তো কনিক এই নামটা আসলে কোথা থেকে আসছে বা কনিক আসলে কোথা থেকে আসছে, এটা জানার জন্য আমাদের আসলে জানতে হবে আমার হাতে জিনিসটা আসলে কি। এটা আসলে কি, মুড়ির ঠোঙ্গার মতো লাগতেছে না? এটা আসলে কোনক। তোমরা সবাই তো জানো যে এটা একটা কোনক, বা আমরা যে কোন আইসক্রিম খাইছি না, কোন আইসক্রিম মতো অনেকটা এরকম দেখতে। এই কোনক থেকেই আমরা আসলে কনিকগুলোকে পাই। এই কোনককে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে কেটে বিভিন্ন রকমভাবে দেখে আমরা হচ্ছে কিছু জ্যামিতিক শেপ, আমরা আকৃতি আবিষ্কার করতে পারি। ওই জ্যামিতিক শেপগুলি হচ্ছে আসলে এক একটা কনিক। এখন আমরা একটু চিন্তা করি, চলো এই যে কোনকটা, এই কোনকটা আসলে আমরা কিভাবে পেতে পারি, এটা আমাদের আসলে জানা উচিত যে কোনকটা আসলে কিভাবে পাবো। মনে করো তোমার কাছে হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে। তো এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এবং এই যে এটাকে ধরে নাও লম্ব, এটাকে ধরে নাও তোমার হচ্ছে ভূমি, এবং এই বাহুটা সবচেয়ে বড় যে বাহুটা, এটা হচ্ছে আমাদের অতিভুজ। এখন তুমি একটা কাজ করো, এই লম্বটাকে তুমি স্থির রাখো, লম্বটাকে স্থির রেখে এই যে আমার অতিভুজ রয়েছে, এই অতিভুজটাকে এভাবে ধরে এভাবে একটা ঘুরানি দাও। এভাবে ঘুরানি দিলে দেখবা তুমি হচ্ছে একটা কোনক আকৃতির শেপ পেয়ে যাবা। এটাকেই তোমার বলা হয় সমবৃত্ত ভূমিক কোনক। এখন এই যে কোনকটা আমি পেয়ে গেলাম, এই যে কোনকটা পেয়ে গেলাম, যেটা দেখতে হবে আসলে যে এইরকম, এবং এটাই ছিল আমাদের অক্ষ, যাকে নিয়ে হচ্ছে আমি ঘুরানিটা দিছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওই সমকোণী ত্রিভুজটা, এটাকে নিয়ে যখন আমি এইভাবে ঘুরানি দিছি তখন হচ্ছে আমরা এই কোনকটা পেয়ে যাই। এখন এই কোনকটাকে আমি বিভিন্ন রকমভাবে একটু অ্যানালাইসিস করব, বিভিন্নভাবে দেখব এবং বিভিন্নভাবে এটাকে কাটবো। তারপর আমি কিছু জ্যামিতিক শেপ পাবো। ওই জ্যামিতিক শেপগুলো কি হবে? কনিক হবে, এক একটা কনিক হবে। তাহলে লক্ষ্য করো তো, এই যে আমার কোনকটা, এটাকে যদি আমি এইভাবে দেখি, দেখো এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষ। দেখো তো এই যে পয়েন্টটা থেকে, এই পয়েন্টটা থেকে একটা রেখা এই দিকে চলে আসতেছে না? তোমার ফিল হচ্ছে না? আরেকটা দেখো, দেখো তো এই দিকে চলে আসতেছে না? ফিল হচ্ছে না? দেখো দেখো দেখো, তো দুইটা রেখা চলে আসতেছে না? কি বুঝলাম এখান থেকে আমরা, যে একটা বিন্দু থেকে আমার এখানে একটা রেখা চলে যাচ্ছে, এখানে একটা রেখা চলে যাচ্ছে, এই যে ঠিক এইভাবে একটা রেখা আর একটা রেখা চলে যাচ্ছে। এই ব্যাপারটা আসলে কি, এক জোড়া সরল রেখা না? তো আমরা একটা কোনক আকৃতির শেপ থেকে এক জোড়া সরল রেখা পাই, এক জোড়া সরল রেখা পাই। আচ্ছা, এবার একটু এটাকে আমরা এইভাবে তাকাই দেখি। এতক্ষণ তো এইভাবে দেখলাম, এবার একটু উল্টাই দিলাম, এইভাবে দেখি। এইভাবে দেখলে দেখো তো কি দেখতে পাচ্ছ? একটা রাউন্ড আকৃতির কিছু না? এই ব্যাপারটা আসলে কি, বৃত্ত না? তার মানে আমার এই যে কোনক থেকে আসলে একটা বৃত্ত পাচ্ছে। কেমন দেখতেছো? একটা রাউন্ড বা বৃত্তাকার শেপ। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? বৃত্ত পাচ্ছে। তো এটা ছিল আমাদের অবজারভেশন, কোনো কাটাকাটি কিছু করা লাগে না, তাই না? কিছু কাটাকাটি করা লাগছে। এবার চলো আমরা একটু কাটাকাটি করবো। কিভাবে কাটতে পারি? মনে করো এই ছিল হচ্ছে আমাদের কোনকটা, এই কোনকটাকে আমি মনে করো এই যে আমার হেলানো তল, এই ব্যাপারটা তো হেলানো তল, এই হেলানো তলের ঠিক সমান্তরাল করে আমি একবার কাটতে পারি। ওকে, কেটে দিলাম, একবার কাটলাম। এটাকে আমি আরেকভাবে কাটতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে এই যে আমার অক্ষটা ছিল, যাকে নিয়েই হচ্ছে আমি ঘুরিয়েছিলাম, যার চারপাশে যাকে স্থির রেখেই আমি ঘুরিয়েছিলাম আমার এই অতিভুজটাকে, তো এই অক্ষের সমান্তরালে আমি এই কোনকটাকে কাটতে পারি, দুইভাবে কাটতে পারি। আরেকটা চিন্তা করো তো, এই কনিকটাকে কি আমি ঠিক আনুভূমিক বরাবর কি কাটতে পারি না? কিভাবে আনুভূমিক বরাবর কাটলাম? এই দেখো, ঠিক আনুভূমিক বরাবর এটাকে কেটে দিব। তো একটু চিন্তা করো তো, ঠিক আনুভূমিক বরাবর কাটলে আসলে কি পাবো আমরা? দেখো এইভাবে তাকায় কি পাচ্ছি? বৃত্ত পাচ্ছি। এখন এই ব্যাপারটাকে যদি আমি ঠিক আনুভূমিক বরাবর কেটে দেই, এভাবে মনে করে আমি পোজ দিলাম, তাহলে তো আমি আবার এভাবে তাকালে তো বৃত্তই পাবো। এইভাবে যদি আমি তাকাই তাহলে কি আমার বৃত্ত পাবো না? আবার এভাবে পোজ দিয়ে এভাবে তাকাবা, বৃত্তই পাচ্ছ। আস্তে 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 তুমি যখনই আনুভূমিক বরাবর কাটতে থাকবা, তুমি সবগুলোতে আসলে বৃত্তই পাবা, কিন্তু বৃত্তের যে আমার ব্যাসার্ধ বা বৃত্তের যে সাইজ, এটা আস্তে আস্তে তোমার ছোট হতে থাকবে, কিন্তু পাবা তুমি আসলে বৃত্তই। কিন্তু কি হবে যদি তুমি আনুভূমিক বরাবর এভাবে না কেটে আনুভূমিকের সাথে একটু অ্যাঙ্গেল করে কাটো? মানে এইভাবে কাটো, যে আনুভূমিক বরাবর না, কিন্তু আমি একটু অ্যাঙ্গেল করে কাটলাম, তাহলেও কি তুমি বৃত্ত পাবা? চলো দেখি আসলে কি পাই। এবার চলো আমরা আসলে দুইটা জিনিস তো দেখে ফেললাম, এক জোড়া সরল রেখা, আরেকটা হচ্ছে আমাদের কি বৃত্ত। এবার বাকি যে কাটাকাটির ব্যাপারটা, এটা একটু চিন্তা করি। প্রথমে কি বলছিলাম, যে আমার হেলানো তল রয়েছে, এই হেলানো তলের সমান্তরাল করে হচ্ছে আমি একটা কাট দিব। তাহলে নেই, আমি হচ্ছে আমার এই কোনকটাকে নিলাম, এটা আমার হেলানো তল, এই হেলানো তলের যে সমান্তরাল করে আমি এটা কাট দিব, এই সমান্তরাল করে এটা কাট দিব। কাটলে চলো আসলে দেখি কি পাই। আমি অলরেডি তোমাদের জন্য কেটে রেখেছি। এই ছিল হচ্ছে আমার কোনকটা, এই কোনকের যে হেলানো তল রয়েছে, এটা ঠিক সমান্তরাল করে হচ্ছে আমি এখানে একটু কাট দিয়েছে। আমি হচ্ছে এটাকে কেচি দিয়ে কেটেছি, তোমরা নিজের বাসায় চাইলে ট্রাই করতে পারো। দেখো একদম হেলানো তলের ঠিক সমান করে করে আমি একটা
কাট দিয়েছে, কাট দিলে কি এমন পাচ্ছে, এই আকৃতি পাচ্ছে না? এই যে আকৃতি পাচ্ছে এটা দেখতে কি এরকম না? এবং এই আকৃতি কি বলা হয় তোমার হচ্ছে পরাবৃত্তাকার আকৃতি, এবং এটাই হচ্ছে তোমাদের পরাবৃত্ত। কি পেলাম? এটা থেকে আমি একটা পরাবৃত্ত পেলাম। আচ্ছা, এবার তুমি চিন্তা করো যে আমরা যে আনুভূমিক বরাবর যে লাইনটা নিয়েছিলাম, যার জন্য আসলে আমি একটা বৃত্তই আসলে পাবো, কিন্তু আনুভূমিকের সাথে যদি একটু অ্যাঙ্গেল করে একটা কাট দিই তাহলে আসলে আমরা কি পাবো? কি হচ্ছে, এই যে আমার যে কোণকটা, এই কোণকটাকে আমি, আচ্ছা ওহো, দেখো এই যে কোণকটা, এই কোণকটাকে নিয়ে আমি এইভাবে কাটবো, এই আড়াআড়ি হচ্ছে এইভাবে একটা টান দেবো, আড়াআড়ি একটা টান দেবো। তো আড়াআড়ি টান দিলে দেখো আমরা আসলে কি পাই? দেখো এটা ছোট হয়ে গেছে, আসলে আমি এইভাবে কাটছি, এইভাবে কেটে আড়াআড়ি টান দিছি। এবার তুমি এইভাবে তাকাও, তুমি কি বৃত্ত দেখতে পাচ্ছ? একদম সার্কেল কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, কিন্তু বৃত্তের মতো কিছু একটা দেখতে পাচ্ছ। শেপটা আসলে কিরকম দেখো, শেপটা হচ্ছে তোমার অনেকটা এইরকম। এটাকেই বলা হয় তোমার হচ্ছে উপবৃত্ত, রাইট? আচ্ছা, এবার এবার হচ্ছে আমাদের কি ছিল, যে অক্ষটা ছিল, অক্ষের ঠিক সমান্তরালে হচ্ছে আমরা কাট দিয়েছিলাম। ওই কাটটা দিলে আসলে কি হবে? এটার জন্য হচ্ছে আমাদের আসলে দুইটা কনিককে একসাথে জোড়া দিতে হবে, দুইটা কনিককে একসাথে জোড়া দিতে হবে। তো অলরেডি আমি জোড়া দিয়ে রেখেছি। তো কনিকটা আসলে দেখতে এই দেখো, দুইটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, দুইটা কোণকে জোড়া দিয়েছি। জোড়া দিয়ে এখন এই যে ঠিক উলম্ব বরাবর হচ্ছে আমি এইভাবে একটা কাট দেবো, ঠিক এইভাবে হচ্ছে আমি কাট দেবো, বা অক্ষের সমান্তরাল এইভাবে কাট দেবো। এইভাবে কাট দেওয়ার পর দেখো এই পাশ থেকে তোমার একটা অংশ নাই হয়ে গেছে, এই পাশ থেকে তোমার একটা অংশ নাই হয়ে গেছে, এবং দেখতে তোমার আসলে কেমন মনে হচ্ছে? দেখতে মনে হচ্ছে না যে তোমার এরকম এখানে একটা অংশ, এখানে একটা অংশ, এটাই হচ্ছে তোমাদের অধিবৃত্ত। মানে ব্যাপারটা একটু তোমরা হচ্ছে এখানে মিলাই ফেললো না যে অধিবৃত্ত মনে হয় দুইটা পরাবৃত্ত মিলে আমার একটা অধিবৃত্ত হচ্ছে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না, একদমই ডিফারেন্ট, অন্য কিছু। তো আমরা হচ্ছে সামনে যখন পড়বো ডিটেলসে, তখন আসলে আমরা দেখাবো যে আসলে আমরা পরাবৃত্ত কিভাবে পাচ্ছি, উপবৃত্ত আসলে কিভাবে পাচ্ছি, আর অধিবৃত্তই বা আসলে কি। জাস্ট এতটুকু ধারণা হয়েছে যে একটা কোণ যে আমার ছিল, বা একটা কোণক আকৃতি যে আমার ছিল, এই কোণক আকৃতি থেকে কি হচ্ছে আমি বিভিন্ন জ্যামিতিক রূপ পাচ্ছি। ওই জ্যামিতিক রূপগুলি হচ্ছে আমার এক একটা কনিক আমরা বলি। এই সবগুলোকে মিলেই বলবো হচ্ছে আমরা এক একটা কনিক। এই সবাই হচ্ছে এক একটা কনিক। ক্লিয়ার? তো এটা হচ্ছে জাস্ট এই কোণকের যে বিভিন্ন অ্যাঙ্গেলে যে কাট, বা এটাকে আমি কোন অ্যাঙ্গেল থেকে দেখতেছি, এটার উপর নির্ভর করতেছে আমার এই কনিকগুলো যে আমরা পাচ্ছি। এখন আমরা যে চ্যাপ্টারটা পড়বো, যে ষষ্ঠ অধ্যায়, এই ষষ্ঠ অধ্যায় কিন্তু মূলত আমরা এই তিনটা ব্যাপার নিয়ে আলোচনা করব। পরাবৃত্ত, তারপর উপবৃত্ত, তারপর হচ্ছে তোমার অধিবৃত্ত। কিন্তু কনিকের তো আরো দুইটা পার্ট আছে, আমরা অলরেডি দেখে ফেলছি। একটা কি, একটা বৃত্ত, আর এটা হচ্ছে তোমার একজোড়া সরলরেখা। তো বৃত্ত তো আমরা ফার্স্ট পেপারে যেই আমাদের চতুর্থ অধ্যায়টা রয়েছে বৃত্ত চ্যাপ্টারটা, ওইখানে আমরা কভার করি। একজোড়া সরলরেখা কি, তোমার সরলরেখা চ্যাপ্টার 3 এর পার্ট, তাই না? তো এই পার্টে আমরা শুধুমাত্র ষষ্ঠ অধ্যায় এই তিনটা ব্যাপার নিয়ে হচ্ছে কভার করব। তো চলো একটু সামনের দিকে আগাই এবং দেখি যে বোর্ড পরীক্ষায় কিন্তু এই কনিক খুবই খুবই এবং খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। প্রতি পরীক্ষায় তোমার এক সেট কোশ্চেন এখান থেকে থাকবে, কমপক্ষে একটা সেট তোমার থাকবে। তো দেখো একবার বোর্ড পরীক্ষা আসলে এইখান থেকে আসলে কি ধরনের কোশ্চেন আসে। আমি টপিক ওয়াইজ তোমাদের নাম পড়ে দিচ্ছি না, একটু রেখে দিচ্ছি, তোমরা পজ করে এই টপিকগুলো একবার পড়ে নিও, একবার পড়ে নাও। একবার হচ্ছে পজ করে ভিডিওটা একবার পজ করে তুমি হচ্ছে টপিকগুলো একবার পড়ে নাও। এই হলো আমাদের ইম্পর্টেন্ট টপিক, যেগুলো আসলে আমরা সবগুলোই কভার করবো আসলে, এবং এগুলো সবগুলোই বোর্ড পরীক্ষায় আসে। একবার পজ করে নাও ভিডিওটা এবং এই টপিকগুলো একবার দেখে নাও। আচ্ছা, কনিক কিভাবে তৈরি হয়? তো অলরেডি আমরা এগুলো দেখে ফেলছি, তাই না? দেখো কিভাবে তৈরি হয়। এই যে একটা কোণ, আরেকটা কোণ, দুইটা কোণকে তুমি একসাথে জোড়া লাগাবা, যেটা আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছিলাম, এই যে এটা। তো এই দুইটা কোণের নামও আছে, একটা কিন্তু এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের আসলে নামও আছে। উপরটাকে বলা হয় তোমার হচ্ছে আপার কোণ, এবং নিচেরটাকে বলা হয় তোমার হচ্ছে লোয়ার কোণ। আমরা যে কোনো একটা নিয়ে কাজ করবো, যেমন এই যে একটা নিয়ে কাজ করেছিলাম না, আপার কোণ নিয়ে আমরা মনে করো কাজ করি, মনে করো আপার কোণ নিয়ে কাজ করি। তো আপার কোণ নিয়ে যদি কাজ করি এবং এটাকে যদি এইভাবে দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আসলে একটা বৃত্ত পাচ্ছে। আমরা অলরেডি এগুলো দেখে ফেলছি, তাই না? তারপর যদি হচ্ছে আমরা মনে করো এই যে আমার কোণকটাকে যদি আমরা এই আড়াআড়ি ভাবে হচ্ছে পোজ দিই, পোজ দিলে আমরা কি পাবো? একটা অধিবৃত্ত পেয়ে যাব। এই যে একটা অধিবৃত্তাকার শেপ পেয়ে যাব, এটা তোমার এখানে দেখানো হয়েছে। তারপর যদি হচ্ছে আমরা এটাকে হেলানো তলের সমান্তরাল করে হচ্ছে একটা কাট দিই, সমান্তরাল করে একটা কাট দিলে আমরা কি পাবো? একটা পরাবৃত্তাকার শেপ পাবো। তোমাকে পরাবৃত্ত দেখানো হয়েছে, দেখো হেলানো তলের সমান্তরাল আমি এখানে একটা কাট দিয়েছে, আর এটা হচ্ছে আমাদের অক্ষটা আর কি। তারপর দেখো
যদি এই অক্ষের ঠিক সমান্তরাল করে হচ্ছে আমরা কার্ভ দেই, বা এই যে আমাদের দুইটা কোণক ছিল জোড়া লাগাই যে আমরা কাজটা করেছিলাম, দেখো এখানে একটা শেপ পেয়েছি, এখানে একটা শেপ পেয়েছি না, এই ব্যাপারটাকে বলা হয় তোমার হচ্ছে অধিবৃত্ত। তার মানে আসলে আমরা কি দেখলাম, যে কনিকের আসলে মূলত আমরা চারটা অংশ নিয়ে আমরা দেখতেছিলাম, যে একটা বৃত্ত, একটা পরাবৃত্ত, একটা উপবৃত্ত এবং একটা অধিবৃত্ত, এবং আরেকটা আমরা দেখেছিলাম যে আমরা কোণ থেকে পাই, সেটা কি ছিল, এক জোড়া সরলরেখা ছিল। তার মানে আমরা বলতে পারি যে সরলরেখাও আসলে কনিকের পার্ট। তো এখানে চারটা না বলে আমরা আসলে পাঁচটাও বলতে পারি, তাই না, বলতেই পারি। এবার একটু দেখি যে আসলে কনিকের যে কনিক আসলে কি, মানে অ্যাকচুয়ালি ডেফিনেশনটা কি। এতক্ষণ তো আমরা হচ্ছে দেখলাম যে শেপগুলো আসলে কিভাবে আসে বা শেপটার এক একটার কি নাম, বাট ম্যাথমেটিক্যাল ডেফিনেশনটা আসলে কনিকের কি, এটা একটু আমরা এখন দেখে নিই। দেখো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, কার্তেশীয় সমতলে একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরলরেখা। আচ্ছা, কার্তেশিয়ান সমতল, মনে করো এটা একটা কার্তেশিয়ান সমতল, এক্স ওয়াই তোমার এখানে আছে। এই কার্তেশিয়ান সমতলে, আচ্ছা সমতলটা একটু পরে আঁকি তোমাদের জন্য, ধরে নাও একটা কার্তেশিয়ান সমতল যেখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ এইভাবে আছে, ঠিক আছে, ধরে নাও। তারপরে কি বলছে, একটি নির্দিষ্ট বিন্দু, আমি নির্দিষ্ট বিন্দু থেকেই করা শুরু করি, আঁকা শুরু করি। ধরো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু আমি আঁকলাম, ঠিক আছে, আঁকলাম। ও একটি নির্দিষ্ট সরলরেখা, ওকে, একটা নির্দিষ্ট সরলরেখা আমার আঁকতে হবে, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু এবং একটা নির্দিষ্ট সরলরেখা, এটা হচ্ছে মনে করো আমার নির্দিষ্ট সরলরেখা। একটি নির্দিষ্ট বিন্দু ও একটি নির্দিষ্ট সরল রেখা থেকে যেসব বিন্দুর দূরত্বের অনুপাত, তার মানে কি, নির্দিষ্ট বিন্দু থেকে আমার একটা বিন্দুর দূরত্ব, ওই বিন্দু থেকে হচ্ছে আমার এই সরল রেখার দূরত্ব, ওই দূরত্বের আমি একটা অনুপাত করব। ব্যাপারটা কেমন হলো, আচ্ছা এই নির্দিষ্ট বিন্দুর নাম মনে করো আমি এস দিয়ে দিলাম। এখন মনে করো এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে আমাদের পি, পি এর স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই। এই এস থেকে পি এর আমি দূরত্ব বের করব, এই পি থেকে এই যে নির্দিষ্ট সরলরেখা তার উপর আমি একটা লম্ব দূরত্ব আঁকবো বা লম্ব দূরত্ব বের করব, ধরে নিই এটাকে এম বিন্দুতে ছেদ করেছে। তাহলে পি থেকে এস এর যে দূরত্ব, পি থেকে এস এর যে দূরত্ব সেটা কি এসপি, এই পি থেকে এম এর যে দূরত্ব সেটা হচ্ছে তোমার পিএম। এই যে অনুপাতটা, এই অনুপাতটা বলতেছে তোমার একটা ধ্রুবক। এই অনুপাতটা কি ভাই, এই অনুপাতটা তোমার হচ্ছে একটা ধ্রুবক। তার মানে কি আসলে, যে সব বিন্দুর, তার মানে একটা বিন্দু না কিন্তু এরকম অনেকগুলো বিন্দু থাকবে যাদের থেকে হচ্ছে আমি দূরত্বের অনুপাত করলে এই সেম ধ্রুবকটা পাবো, একদম সেম ধ্রুবকটা পাবো। কেমন হতে পারে, মনে করো আরেকটা বিন্দু আছে এমন, এটা এটা মনে করো হচ্ছে তোমার পি প্রাইম, এক্স প্রাইম ওয়াই প্রাইম। তাহলে এই পি প্রাইম থেকে এস এর দূরত্ব কি হবে, তাইলে এটা এস পি প্রাইম। এই পি প্রাইম থেকে এই নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব, এই দূরত্বটাকে মনে করো তোমার হচ্ছে এম প্রাইম। তাহলে ডিভাইডেড বাই করলে কি হবে, পি প্রাইম এম প্রাইম। তাদেরকে ভাগ করার পর আমি আসলে যেই মানটা পেয়েছিলাম, তাদেরকে ভাগ করার পর আসলে আমার সেম মানটাই পেতে হবে। তাহলে এটা হচ্ছে সেই বিন্দুটা সেম, তারা হচ্ছে সেম ক্রাইটেরিয়া ফুলফিল করে। এরকম মনে করো হাজার হাজার কোটি কোটি লাখ লাখ অসংখ্য বিন্দু আছে। কি হবে, এই এস থেকে এই বিন্দুর দূরত্ব বের করব, এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করব, তাদেরকে অনুপাত করব, অনুপাত করলে আমি সেম ধ্রুবক একটা মান পাবো, একটা কনস্ট্যান্ট পাবো যেটা সেম হবে। সেম এই এস থেকে এই দূরত্বের মান বের করব, এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্ব বের করব, এই বিন্দু থেকে আবার এই বিন্দুর দূরত্ব বের করব, এই বিন্দু থেকে আবার সরলরেখার উপর লম্ব দূরত্ব করব। এইভাবে করতে করতে যতগুলো পয়েন্ট পাবো, এই সবগুলো পয়েন্টকে যদি হচ্ছে আমি কানেক্ট করে দেই, কানেক্ট করে দিলে যে একটা সঞ্চার পথ পাবো। দেখো তো এই পয়েন্টগুলোকে যে আমি কানেক্ট করে দিই, সবগুলো কানেক্ট করে দিলে দেখো একটা হচ্ছে আমি সঞ্চার পথ পাচ্ছি। সঞ্চার পথ মানে কি, চলার পথ, অলরেডি আমার সরলরেখায় পড়ে আসছে। এই সঞ্চার পথের নামই হচ্ছে আসলে কনিক। মানে এই যে সঞ্চার পথটা বা এই যে আমার জ্যামিতিক শেপটা বা এই যে চলার পথটা, এটা একটা কনিক। এটা পরাবৃত্ত হইতে পারে, এটা উপবৃত্ত হইতে পারে, এটা অধিবৃত্ত হইতে পারে, এটা আবার বৃত্তও হইতে পারে। এখন আমাদের আসল লক্ষ্য হচ্ছে এটা আসলে কেমনে বুঝবো যে আসলে কোনটা পরাবৃত্ত, কোনটা উপবৃত্ত, কোনটা অধিবৃত্ত, তাই না? এটা জানার জন্য হচ্ছে আমাদের ধ্রুবকটা নিয়ে একটু কাজ করতে হবে। ধ্রুবকটা আসলে কি, এই যে আমাদের ধ্রুবক যে লিখলাম যে আসলে দুইটা দূরত্বের যে অনুপাত, এটা যে ধ্রুবক, এই ধ্রুবকটা একটা সুন্দর নাম আছে। ওই ধ্রুবকটার সুন্দর নাম হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা বা এক্সেন্ট্রিসিটি। দেখো এই ব্যাপারটাই আমি এখানে আঁকানো হয়েছে, যে এটা হচ্ছে আমাদের এস, যেটা কিনা আমাদের নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সরলরেখা, এটা হচ্ছে একটা বিন্দু, যেই বিন্দু থেকে তোমার এস এর দূরত্ব সেটা হচ্ছে আমার এসপি, ওই বিন্দু থেকে তোমার নির্দিষ্ট সরলরেখার উপর লম্ব দূরত্ব যেটা কিনা তোমার হচ্ছে পিএম। তো এসপি আর পিএম কে যদি করি তাহলে আমি হচ্ছে একটা ধ্রুবক পাচ্ছি। ওই ধ্রুবকটার নামই হচ্ছে তোমার ই বা এক্সেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা।
এখন এই এর মান বা এই যে আমার অনুপাতটা, এটা তুমি এই যে আমার এই যে তোমাকে একটা সঞ্চারপথ দেখা যাচ্ছে, এই সঞ্চারপথে যে কোনো বিন্দুতে যদি তুমি বিন্দুটা নাও, যে কোনো বিন্দুকে তুমি বিন্দু হিসেবে বিবেচনা করে দূরত্ব নাও, তুমি সেম সেম মান পাবা। যদি তাদেরকে অনুপাত করো বা ভাগ করে দাও, তুমি সেম মান পাবা। এটা ভাগ এটা সেম এর মান সমান হবে, এটা ভাগ এটা সেম এর মান সমান হবে, এটা ভাগ এটা সেম এর মান সমান হবে। মানে যেই সকল বিন্দুগুলো এই ক্রাইটেরিয়াটা ফিল আপ করবে, ওই বিন্দুগুলোকে আমি কানেক্ট করব। আর কানেক্ট করার পর হচ্ছে যা পাবো ওটাই হচ্ছে আমাদের কনিক। ঠিক আছে? এখন এর মান ভিন্নতার কারণে হচ্ছে আমার কনিকগুলোর মান পরিবর্তন হয়। আচ্ছা, চলো এবার একটু দেখি। তার আগে একটু আমরা দেখে নিই আসলে এই যে আমার কনিকটা করলাম, এই যে কনিকটা পড়লাম, কনিকের সাধারণ একটা সমীকরণ আছে। কনিকের সাধারণ সমীকরণটা আমি একটু দেখে নিই। চলো, তার জন্য আমি আবার আঁকতেছি ব্যাপারটা। যে মনে করো এটা হচ্ছে আমাদের একটা নির্দিষ্ট বিন্দুর নাম দিয়ে মনে করো এস, এবং এটা স্থানাঙ্ক আছে একটা আলফা কমা বিটা। এখন ধরে নাও এখানে একটা নির্দিষ্ট সরলরেখা আছে, এবং এই যে নির্দিষ্ট সরলরেখা, এই নির্দিষ্ট সরলরেখার মনে করো একটা সমীকরণ আমরা ধরে নিই। সমীকরণটা মনে করো এমন আছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। যেহেতু আমার একটা সরলরেখা, তাহলে এক ঘাতে আমার একটা ইকুয়েশন হবে, তাই তো? তারপর কি একটা বিন্দু পি, যার স্থানাঙ্ক মনে করো এক্স কমা ওয়াই, মানে আরবিটারি একটা বিন্দু। এই পি বিন্দু দিয়ে আসলে ওই সকল বিন্দুকে আসলে রিপ্রেজেন্ট করে, রিপ্রেজেন্টেটিভ একটা পয়েন্ট। তার মানে আমি কি করব, এই পি থেকে এস এর যে দূরত্ব এটা নিব, এই পি থেকে ওই নির্দিষ্ট রেখার উপর যে লম্ব দূরত্ব এটা নিব। ধরে নেই এটা এখানে হচ্ছে এম পয়েন্টে ছেদ করেছে। তাহলে আমরা কি শিখছিলাম, যে আমরা শিখেছিলাম এসপি ডিভাইডেড বাই হচ্ছে তোমার পিএম। এটা হচ্ছে সেই ধ্রুবকটার নাম কি ছিল, তোমার ই বা উৎকেন্দ্রিকতা। এখন আমরা এই সমীকরণ বের করব। সমীকরণ বের করার জন্য আমার আসলে এসপির দূরত্ব লাগবে আর পিএম এর দূরত্ব লাগবে। এগুলো সবগুলো তোমার পারা জিনিস। একটা কাজ করি, এসপিকে আমি এই পাশে রাখি আর পিএমটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে কত হবে ই ইন্টু পিএম। এখন চলো আমরা এসপির দূরত্ব বের করি। খেয়াল করে দেখো, এস আর পি তোমার দুইটা বিন্দু দেওয়া আছে না, এসির স্থানাঙ্ক তুমি জানো, পি এর স্থানাঙ্ক তুমি জানো, তাহলে দুইটা বিন্দু স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব তুমি বের করতে পারবা। সেটা কি হবে, রুট ওভার এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কোয়ার, তাই না? তো এসপির দূরত্ব এবং এই যে ই এর সাথে তোমার হচ্ছে পিএম এর দূরত্ব লাগবে। পিএমটা কি, পিএম হচ্ছে তোমার এই যে এতটুকুর দূরত্ব পিএম। এটা কি আসলে একটা নির্দিষ্ট বিন্দু একটা নির্দিষ্ট সরলরেখার উপর কি লম্ব দূরত্ব না? অলরেডি আমরা সরলরেখা চ্যাপ্টার পড়ছিলাম যে একটা নির্দিষ্ট বিন্দু, এটা যদি তোমার স্থানাঙ্ক হয় এমন পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর একটা নির্দিষ্ট সরলরেখা যদি তোমার এমন থাকে যে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তাহলে এই পি থেকে এই নির্দিষ্ট সরলরেখার উপর যে লম্ব দূরত্ব সেটার কি ছিল বলতো, মডুলাস অফ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর সহগ হোল স্কোয়ার। এটাই ছিল তোমার কি লম্ব দূরত্ব না? লম্ব দূরত্ব, এটার মান হচ্ছে তোমার পিএম এর। এই সরলরেখা যে এক্স আর ওয়াই ছিল, এই এক্স আর ওয়াই কে তুমি হচ্ছে সিদ্ধ করাবা এই নির্দিষ্ট বিন্দু দিয়ে, নির্দিষ্ট বিন্দুর পয়েন্ট দিয়ে। তো সেম কাজটি হচ্ছে আমরা এখানেও করব। তাহলে কি হচ্ছে বলো, এই বিন্দু স্থানাঙ্ক তো তোমার ছিল এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি, তো এটাই থাকলো আসলে, যেহেতু আমার এই পয়েন্টটা আবার এক্স ওয়াই পয়েন্ট, তো চেঞ্জ করতেছি না। আর তাহলে এখানে নিচে কি হবে, এক্স এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার। এটাই হচ্ছে আমার কনিকের আসলে সাধারণ সমীকরণ। তুমি একটু চাইলে এটাকে একটু সুন্দর করে লিখতে পারো। দুই পাশে তুমি স্কোয়ার করে দাও, তাহলে রুট ওভারটা উঠে যাবে আর মডুলাসটা তোমার উঠে যাবে, এখানে রুট ওভারটা উঠে যাবে। তো দুই পাশে আমি বর্গ করে দিচ্ছি। বর্গ করে দিলে কি হবে, এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু তোমার ই স্কোয়ার ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে তোমার বি স্কোয়ার। সুন্দর করে লিখে রাখো যে এটা হচ্ছে আমাদের কনিকের সাধারণ সমীকরণ। কনিকের সাধারণ সমীকরণ। এই সমীকরণটাই তোমার মিন করে যে এটাই আসলে বৃত্ত, এটাই আসলে তোমার একজোড়া সরলরেখা, এটাই হচ্ছে তোমার একটা পরাবৃত্ত, এটাই তোমার একটা উপবৃত্ত, এটাই তোমার একটা অধিবৃত্ত। এই সমীকরণটা আসলে মেন, এটাই তোমার কনিকের সাধারণ সমীকরণ। ম্যাটার করবে হচ্ছে তোমার এর উপর। এর মান যখন তুমি চেঞ্জ করবা, আমার এই সমীকরণের পরিচয় চেঞ্জ হতে থাকবে। এখন একটু চলো দেখি যে এর মান কোনটার জন্য কি হইলে আমার এটা পরিচয় কেমন হয়। খেয়াল করে দেখো, যদি আমার এর মান হয়ে যায় 1, তাহলে হয়ে যাবে এই সমীকরণটার নাম পরাবৃত্ত। যদি আমার এই এর মান 0 থেকে 1 এর মাঝামাঝি থাকে,
0 থেকে 1 এর মাঝামাঝি কোনো একটা সংখ্যা হয়, তখন এটা নাম হয়ে যাবে হচ্ছে তোমার উপবৃত্ত। 0 থেকে 1 এর মাঝামাঝি মনে করো 0.5 হইতে পারে, 0.2 হইতে পারে, 0.1 হইতে পারে, 1/3 হইতে পারে, 1/√2 হইতে পারে, মানে যাই থাকুক না কেন, যেটা যদি 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয় এর মান, তাহলে আমরা বলবো এই যে আমার সমীকরণটা, এই সমীকরণটা হবে তোমার হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। ক্লিয়ার তো? ইজি না? আচ্ছা, তারপরে যদি এমন হয় যে এর মান আমার 1 থেকে বড়, তখন আমার এটা হয়ে যাবে তোমার অধিবৃত্তের সমীকরণ। 1 থেকে বড় বলতে আসলে কি বোঝায় ভাইয়া? 1 থেকে বড় বলতে মনে করো 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, যা ইচ্ছা হইতে পারে, তখন হয়ে যাবে তোমার এটা অধিবৃত্তের সমীকরণ। এবং এর মান যদি তোমার আরেকটা হয়ে যায় 0, মনে করো এর মান তোমার 0 হয়ে গেছে, তখন এটা হয়ে যাবে ভাই বৃত্তের সমীকরণ, রাইট? বা 0 না বলে আমরা বলতে পারি e টেন্ডস টু 0, মানে ই যখন হচ্ছে একদম শূন্যের কাছাকাছি হয়ে যাবে বা অ্যাপ্রোচ টু 0, তখন এটা হয়ে যাবে তোমার হচ্ছে বৃত্তের সমীকরণ। আরেকটা ব্যাপার আছে, যদি ই টেন্ডস টু যদি তোমার ইনফিনিটি হয়ে যায়, তখন এটা বলবো আমরা সরল রেখা, বা এটা একটা সরল রেখার সমীকরণ। বা তোমরা ই ইকুয়াল টু ইনফিনিটিও বলতে পারো, অনেক জায়গায় তোমার দেখবে ই ইকুয়াল টু ইনফিনিটিও দেওয়া আছে, রাইট? আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে আমাদের ই এর মানের উপর নির্ভর করবে যে আমার যে সমীকরণটা বের হবে এটা আসলে কি হবে। এই দেখো কনিকের সাধারণ সমীকরণ আমরা কি পাইলাম একটু আগে, আমরা দেখলাম না যে আসলে একটা ফর্ম আমরা এইভাবে পেয়েছিলাম যে রুট ওভার, আচ্ছা রুট ওভার তো আমাদের চলে গেছিল, আমরা এরকম একটা ফর্ম পেয়েছিলাম না তোমার, যে x মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস y মাইনাস বেটা হোল স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার ইন্টু ax প্লাস by প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেটাকে আমি বলছিলাম আসলে কনিকের সাধারণ সমীকরণ। এটাই হচ্ছে কনিকের সাধারণ সমীকরণ। এবং এখানে ই এর মান হচ্ছে ভিন্নতার কারণে হচ্ছে আমার এই সমীকরণের পরিচয়টা চেঞ্জ হয়ে যাচ্ছিল। ই এর মান যদি 0 হয় বা ই টেন্ডস টু যদি তোমার 0 হয় বা ই ইকুয়াল টু যদি তোমার 0 বলো, তাহলে হবে কি এটা আসলে বৃত্তের সমীকরণ। ই যদি তোমার 1 এর সমান হয় তাহলে বলবো এটা হচ্ছে কি পরাবৃত্তের সমীকরণ। ই এর মান যদি তোমার 0 থেকে বড় হয় এবং 1 থেকে ছোট হয়, তখন এটাকে আমরা বলবো হচ্ছে উপবৃত্তের সমীকরণ। এবং ই এর মান যদি তোমার 1 থেকে বড় হয়ে যায়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে তোমার অধিবৃত্তের সমীকরণ। এবং ই এর মান যদি তোমার ই টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন আমরা এটাকে বলবো হচ্ছে সরল রেখার সমীকরণ। আমরা আসলে গ্রাফ দিয়ে অথবা হচ্ছে আমাদের যে চিত্রগুলো রয়েছে ওই চিত্রগুলো থেকে আসলে দেখা যায় যে ই এর মান আসলে কিভাবে পরিবর্তন হয়। মানে আমরা যে নির্দিষ্ট, আচ্ছা দেখো আমরা যে একটা কনিক দেখাইছিলাম, নির্দিষ্ট বিন্দু দেখাইছিলাম, আর যে নির্দিষ্ট সরলরেখা দেখাইছিলাম, এটা দেখাইছিলাম এস, এখানে মনে করো যে কোনো একটা বিন্দু পি, এই পি থেকে লম্ব রেখার দূরত্ব হচ্ছে তোমার পিএম। এই যে আমার নির্দিষ্ট রেখাটা, এই নির্দিষ্ট রেখাটা তোমার কোথায় অবস্থান করতেছে, এটার থেকেই হচ্ছে আমার আসলে ই এর মানটা চেঞ্জ হয়। তো তোমরা একটু দেখো যে আমাদের এসপি ডিভাইড বাই পিএম যে আমরা করছিলাম ইকুয়াল টু যে ই লিখছিলাম, এই পিএমই তো হচ্ছে আমাদের ছিল কি এই দূরত্বটা না? এবং এই দূরত্বটা কি ছিল যে এই বিন্দু থেকে এই যে আমার নির্দিষ্ট সরলরেখা, এটা লম্ব দূরত্ব। এই লম্ব দূরত্ব যদি তোমার অনেক দূরে থাকে, মনে করো অসীমে আছে, তার মানে কি পিএম এর দূরত্ব হচ্ছে তোমার ইনফিনিটি। এই যে পিএম এর দূরত্ব ইনফিনিটি, কারণ কি এই লম্ব রেখাটা তোমার অনেক দূরে আছে, তার মানে এই দূরত্ব হবে তোমার কি ইনফিনিটি। তো সামথিং ডিভাইড বাই ইনফিনিটি হবে কি টেন্ডস টু 0 না? এই কারণে ই টেন্ডস টু 0 হলে তোমরা হচ্ছে বৃত্ত পাও, তখন শেপটা হয়ে যাবে তোমার বৃত্তাকার। এখন মনে করো আস্তে আস্তে এই রেখাটা তোমার আস্তে আস্তে কাছে চলে আসছে, বাট স্টিল তোমার পিএম এর মানটা একটু বড় এসপি থেকে, তার মানে তুমি বুঝতেছো তুমি কোনো একটা সংখ্যাকে তার থেকে বড় সংখ্যা দিয়ে তুমি ভাগ করলে ভাগফলটা কি 0 থেকে 1 এর মাঝামাঝি থাকবে না? তখন তুমি এটা পাবা উপবৃত্ত। এটাকে যখন তুমি আরো কাছে নিয়ে আসবে, এমন করে কাছে নিয়ে আসলা যে তোমার এসপি আর পিএম তোমার সমান হয়ে গেল, তখন তুমি পেয়ে যাবে হচ্ছে পরাবৃত্ত। এইভাবে করতে করতে তোমার হচ্ছে ই এর মানটা চেঞ্জ হয়। এবার একটু দেখো যে এটাকে আরো কাছে নিয়ে আসলে কি হয়, ওইভাবে তুমি পেয়ে যাবে একটা অধিবৃত্ত, তারপর পেয়ে যাবে তুমি হচ্ছে একটা সরল রেখা। আচ্ছা, মূল কথা ওইটা ছিল না, মূল কথা ছিল যেটা এই যে সাধারণ সমীকরণ, এই সাধারণ সমীকরণ থেকে হচ্ছে আমি আসলে এই ফর্মটা কিভাবে পাবো। দেখো ব্যাপারটা ইজি, এই ফর্মটাকে তুমি আসলে ক্যালকুলেশন করলে তুমি বুঝতেছো যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার আছে, তার মানে এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেই, এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভেঙে দেই, এটা যদি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ফর্মুলায় ভেঙে দেই, তাহলে কি আমি আসলে একটা দ্বিঘাতী সমীকরণ পাচ্ছি, কারণ পাওয়ার আসলে 2 হবে, সর্বোচ্চ পাওয়ার তোমার 2 হবে। তো এটা কি তুমি ক্যালকুলেশন করে একটা ফর্ম পাবা, যেই ফর্মে তুমি দেখবা যে এক্স স্কোয়ারও আছে, ওয়াই স্কোয়ারও আছে, এক্স ওয়াই যুক্ত টার্মও আছে, এক্স টার্মও আছে, ওয়াই টার্মও আছে এবং কনস্ট্যান্ট টার্মও আছে। তুমি গুণ করে দেখতে পারো, যেখানে তুমি এক্স স্কোয়ার পাচ্ছ, ওয়াই স্কোয়ার পাচ্ছ, তাই না? এখান থেকে তুমি এক্স ওয়াই পাবা,
রাইট? তো এখান থেকে তুমি এই টার্মগুলোকে পাবা। তো এটাকে সাজায় লিখলে তুমি হচ্ছে এই যে এই টার্মটা পেয়ে যাচ্ছ বা এই সমীকরণটা পেয়ে যাচ্ছ, এই সমীকরণটাকে বলা হচ্ছে তোমার কনিকের সাধারণ সমীকরণ। তো তোমার আসলে এটা মনে রাখলেও হবে, এটা মনে রাখলেও হবে, ঠিক আছে? তো অলরেডি কিন্তু হচ্ছে আমরা এটা মনে রাখি, আমরা যখন বৃত্ত পড়ি বৃত্তের সময় কিন্তু আমরা এই ব্যাপারটা মনে রাখি। তো এটার পর দেখাবো যে এই সমীকরণগুলো কিভাবে মনে রাখতে পারি, অথবা এই সমীকরণ আমরা অলরেডি ইউজও করে ফেলছে। তো এবার আমাদের এই যে এটাই আমাদের কনিকের যে সাধারণ সমীকরণ, যেটাকে আমি সিম্পলিফাই করছি আর কি, জাস্ট ক্যালকুলেশন এখান থেকে এখানে নিছি। এখান থেকে হচ্ছে আমরা একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে তোমার ডেল্টা। এটা কি ভাইয়া? ডেল্টা, ক্যাপিটাল ডেল্টা। ক্যাপিটাল ডেল্টা আসলে কি? একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি? ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এ বি সি, কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর মনে করি আমি এ বি আর সি লিখে দিচ্ছে। এ কি ছিল? এ হচ্ছে ভাই তোমার এক্স স্কোয়ারের সহগ, আর বি কি ভাই? বি হচ্ছে তোমার ওয়াই স্কোয়ারের সহগ, সি হচ্ছে ভাই তোমার কনস্ট্যান্ট টার্মটা, আর এইচ কি? এইচ হচ্ছে তোমার এক্স ওয়াই এর সহগের অর্ধেক বা 2h, এটা রাইট? আর এটা কি? 2g। এটা কি ভাই? 2f। তার মানে শুধুমাত্র জি বললে আমি কি বলবো? যে এক্স এর সহগের অর্ধেক। 2f, শুধুমাত্র f কে আমি কি বলবো? y এর সহগের অর্ধেক। এখন এই ম্যাট্রিক্সটা বের করার আসলে প্রধান উদ্দেশ্য আসলে কি? প্রধান উদ্দেশ্য হচ্ছে এই ম্যাট্রিক্স বা এর মানটা, বা হচ্ছে এই নির্ণায়কের যে মানটা, সরি ম্যাট্রিক্স যেটা বলছি এটা হবে না, নির্ণায়ক হবে, তো ওই পার্টটা কাট হবে। এই যে আমরা নির্ণায়কটা গঠন করতেছি, এই নির্ণায়কটা গঠন করার একটা উদ্দেশ্য আছে। আসলে আগে নির্ণয়টা লিখে নিই, তারপর দেখো এ বি সি তো আমি প্রথমে কর্ণ বরাবর লিখে ফেললাম। তারপর মনে করো এখানে দিলাম এইচ, এখানেও দিলাম এইচ, এখানে দিলাম জি, এখানে দিলাম জি, এখানে দিলাম এফ, এখানে দিলাম এফ। এই যে ডেল্টার মানটা বা এই যে নির্ণায়কের মানটা, এই নির্ণায়কের মানটা প্রথমে আমরা বের করে দেখবো যেটা কি 0 হয় নাকি 0 হয় না। যদি এই নির্ণায়কের মানটা তোমার 0 চলে আসে, তখন আমি বলবো যে এই সমীকরণটা হচ্ছে তোমার এক জোড়া সরল রেখা নির্দেশ করে। কি নির্দেশ করে ভাইয়া? এটা এক জোড়া সরল রেখা নির্দেশ করে। কখন? যদি তোমার এই নির্ণায়কের মানটা 0 চলে আসে, ওই ক্ষেত্রে তোমার ই এর মান কি হবে? ই এর মান হবে তোমার এই যে ই টেন্ডস টু ইনফিনিটি। ক্লিয়ার? তো আমরা এবার চিন্তা করতেছি যে আসলে এই যে কোনো একটা সমীকরণ দেখলে আমি আসলে কিভাবে বুঝবো যে ওই সমীকরণটা আসলে কোন কনিকের। এটা হচ্ছে আমাদের এখন উদ্দেশ্য, যে কোনো একটা সমীকরণ দেখলে আমরা আসলে কিভাবে বুঝবো ওই সমীকরণটার কোন কনিকের পরিচয় বহন করতেছে আর কি। তাহলে কিভাবে দেখবো? যে কোনো একটা সরলরেখা যদি আমাকে দেওয়া থাকে, যে কোনো একটা সমীকরণ যদি আমাকে দেওয়া থাকে, যে কোনো একটা সমীকরণ যদি দেওয়া থাকে, প্রথমে আমি কি বের করব? প্রথমে হচ্ছে আমি ডেল্টার মানটা বের করব। যদি ডেল্টার মানটা তোমার 0 চলে আসে, ডেল্টার মানে যে তোমার নির্ণায়কের মান যদি তোমার 0 চলে আসে, তাহলে বুঝবো যে ওই যে সমীকরণটা, ওই সমীকরণটা হচ্ছে কোন কনিকের? এক জোড়া সরল রেখার। যদি 0 না আসে, যদি 0 না আসে, মনে করো এটা ইকুয়াল টু 0 আসে না, যদি 0 না আসে তাহলে তো ভাই ওই যে চারটা হইতে পারে, বৃত্ত অথবা পরাবৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্ত, এই চারটা যে কোনো একটা হইতে পারে। তাহলে ওই চারটা যে কোনো একটা হওয়ার শর্তগুলো কি কি এটা একটু দেখে নি চলো। তোমরা অলরেডি যখন বৃত্ত পড়ছো তখন কি পড়ছিলা যে বৃত্তের জন্য কি হইতে হয়? বৃত্তের জন্য এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের যে সহগ দুইটা, এই দুটো সহগ কি তোমার সমান হইতে হয় না? বৃত্তের জন্য কি এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগ কি হইতে হবে? তোমার সমান হইতে হবে। এবং বৃত্তে কি কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে? থাকে না। তার মানে কি এক্স ওয়াই যুক্ত যে টার্মটা রয়েছে এটাকে ভ্যানিশ করতে হবে। এটা ভ্যানিশ করবো কিভাবে? এইচ এর মানকে আমি 0 দিয়ে দিই, মনে করি এই 0। তাহলে বৃত্ত হবে কখন? যখন তোমার এ বি সমান এবং এটা 0 সমান না আর কি দুজন, এবং এইচ হচ্ছে 0, তখন আমরা বলবো যে এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করতেছে। তখন ই এর মান কত? ই এর মান হচ্ছে তোমার 0 বা ই টেন্ডস টু 0। ক্লিয়ার? এখন কখন পরাবৃত্ত হবে, কখন উপবৃত্ত হবে, কখন অধিবৃত্ত হবে, এটা আমরা দেখে নিই। দেখো যদি তোমার যদি এইচ স্কোয়ার মাইনাস এ বির মান তোমার 0 চলে আসে, তখন এটা হয়ে যাবে তোমার একটা পরাবৃত্ত। এখানে তোমার 0 হবে, ইকুয়াল টু 0 হবে। খেয়াল করে দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণের থেকে তুমি এইচ পাচ্ছ, এখান থেকে এ পাচ্ছ, এখান থেকে বি পাচ্ছ। এ কি ছিল? এক্স স্কোয়ারের সহগ। বি কি ছিল? ওয়াই স্কোয়ারের সহগ, রাইট? তো এই দুইটা জিনিস নিয়ে আমাদের এখন কাজ, এটা এটা আর এটা, এই তিনটা জিনিস নিয়ে হচ্ছে আমাদের এখানে কাজ। সেটা কি? এইচ স্কোয়ার মাইনাস এ বি। এইচ স্কোয়ার মাইনাস এ বি, এটা করার পর যদি আমি 0 পাই, তখন বলবো যে সমীকরণটা হচ্ছে তোমার একটা পরাবৃত্তের সমীকরণ, যার জন্য ই এর মান কত? ই এর মান আসলে 1। এখন মনে করো এইচ স্কোয়ার মাইনাস এ বির মান যদি তুমি ঋণাত্মক পেয়ে যাও, ঋণাত্মক কোনো মান পাও, তুমি পজিটিভ মান পাচ্ছ না, ঋণাত্মক মান পাচ্ছ, 0 ঋণাত্মক, আর এটা কি হবে? ধনাত্মক। যদি তুমি ঋণাত্মক মান পাও তাহলে বলবা ওই সমীকরণটা হচ্ছে একটা
উপবৃত্তের সমীকরণ। এবং এইচ স্কোয়ার মাইনাস এ বির মান যদি তোমার 0 থেকে বড় হয় তাহলে বলবো এটা হচ্ছে একটা অধিবৃত্তের সমীকরণ। কি বলতেছি? এটা অধিবৃত্তের সমীকরণ। আর অধিবৃত্তের সমীকরণের জন্য কি হবে? এর মান হবে তোমার 1 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট, লেস দেন ইনফিনিটি। ঠিক আছে? তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটু জানলেই হবে। এখন এইগুলো নিয়ে হচ্ছে আমরা একটু ম্যাথ করব। খাতায় একটু নোট করে ফেলো, ভিডিওটা পজ করে এখানে একটু খাতায় নোট করে ফেলো, যা যা করিয়েছি সবগুলো খাতায় সুন্দর করে নোট করে ফেলো। এখন আমরা কয়টা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে আসলে বুঝবো যে আমাদের কনসেপ্টগুলো কত ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবং এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা থেকে শুরু করে এডমিশনের যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউগুলো থেকে প্রচুর আসে, যে একটা সমীকরণ দেওয়া থাকবে, বলবে এই সমীকরণের পরিচয় কি বা এই সমীকরণটা নিচের কোনটাকে নির্দেশ করে। চলো এবার দেখে নিই। আমরা হচ্ছে কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা দেখে নিই। তার জন্য হচ্ছে তোমাদের অবশ্যই ক্যালকুলেটর হাতে নিয়ে রাখতে হবে। আচ্ছা দেখো, এবার চলো আমরা কিছু প্র্যাকটিস প্রবলেম দেখে নিই। দেখো তোমাকে একটা সমীকরণ দেওয়া আছে, কি বলছে? 36x স্কোয়ার প্লাস 24xy প্লাস 29y স্কোয়ার মাইনাস 72x প্লাস 126y প্লাস 81 ইকুয়াল টু 0 সমীকরণের জ্যামিতিক রূপ কোনটি? কি দেওয়া আছে তোমাকে? একটা সমীকরণ দেওয়া আছে, বলছি এটা জ্যামিতিক রূপ কি হতে পারে? এক জোড়া সরলরেখা হতে পারে, এটা তোমার বৃত্ত হতে পারে, এটা তোমার পরাবৃত্ত হতে পারে, এটা তোমার উপবৃত্ত হতে পারে, এটা তোমার অধিবৃত্ত হতে পারে। এই পাঁচটা আমরা দেখলাম না? আচ্ছা, এক জোড়া সরলরেখা কখন হবে? যখন আমার এই যে ডেল্টার মান বা আমার যে নির্ণায়কের মান হইতে হবে 0। সেটা কি ছিল? এ বি সি এইচ এইচ জি জি এফ এফ, রাইট? এই নির্ণায়কের মান হচ্ছে যদি আমার 0 হয়ে যায় তখন আমরা বলতাম এটাকে এক জোড়া সরলরেখা। এখন আমি একটা অপশনে দেখবো যে আমাদের আসলে কি দেওয়া আছে। তোমার পরাবৃত্ত, বৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত। এখানে কিন্তু এক জোড়া সরলরেখার কথা বলাই হয় নাই। তা আমরা কি করবো? এইখানে আমরা আসলে এটার মান আর বের করবো না, কারণ যেহেতু অপশনে নাই তার মানে হইতে পারে যে এটা আমাদের লাগবে না। কারণ নির্ণয়কের তোমার যখন এমসিকিউ তো থাকবে, এমসিকিউ তো অনেক কম সময় থাকবে না, তো নির্ণয়কের মান বের করতে তো তোমার একটু সময় লাগবে। তারপর আমি তোমাদের একটু নির্ণয়কটার মানটা একটু বের করে দেখাই। বাট তোমাদের যদি অপশনে এক জোড়া সরলরেখা থেকে থাকে, হুট করে এক জোড়া সরলরেখা অ্যান্সার করে দিও না, একটু ভেবেচিন্তে অ্যান্সারগুলো কইরো, যেন হচ্ছে, কারণ তখন একটু এটা বের করে দেখো যে এটা কি 0 আসে নাকি 0 আসে না। ঠিক আছে? বা তোমার যদি পরীক্ষার খাতায় বলে তখন একবার চেক করে নিবা যে নির্ণয়ক মান তোমার 0 আসে কি 0 আসে না। তারপর আমি হচ্ছে তোমাকে এখন দেখাই দিই নির্ণয়কটা আমরা আসলে কিভাবে বের করবো। দেখো এর মান এখানে কত? এ কি ছিল ভাইয়া? এ ছিল তোমার এক্স স্কোয়ারের সহগ, তার মানে এখানে তোমার হবে হচ্ছে 36। বি কি ছিল? বি ছিল তোমার ওয়াই স্কোয়ারের সহগ, তার মানে বি হবে তোমার হচ্ছে 29। তারপর লক্ষ্য করো সি কি ছিল? সি ছিল তোমার কনস্ট্যান্ট টার্মটা, যেটা কিন্তু তোমার 81, এটা এখানে বসে যাবে তোমার 81। তারপর এইচ কি ছিল? এইচ ছিল হচ্ছে তোমার এক্স ওয়াই এর যে সহগটা এটার অর্ধেক। আমরা কি জানি? এমন ছিল না 2h xy, তার মানে 2h ইকুয়াল টু হচ্ছে তোমার 24, h ইকুয়াল টু হয়ে যাবে তোমার 24 ডিভাইড বাই 2 মানে 12। তাহলে h ইকুয়াল টু হয়ে যাবে তোমার 12, এখানে 12 বসবে, এখানে 12 বসবে। জি কি ছিল? জি ছিল হচ্ছে তোমার এই যে 2gx, তাই না? 2gx। তাহলে এখানে 2gx মানে কত? 2g মানে হচ্ছে তোমার -72, তাই না? তাহলে হচ্ছে আমার g ইকুয়াল টু হয়ে যাবে কত? 36, এবং অবশ্যই কি মাইনাস। ওকে, এবং তাহলে জি এর মানটা আমরা এখানে বসাই দিই -36, আর এখানে তোমার -36। এখন তোমার দরকার হচ্ছে এফ এর মান। এফ এর মান তোমার এখানে কি ছিল? এখানে ছিল তোমার 2fy, তাই তো? তার মানে 2f ইকুয়াল টু তোমার 126, তার মানে f ইকুয়াল টু হয়ে যাবে তোমার কত? 63 এবং পজিটিভ 63। তো এখানে তুমি 63 বসিয়ে দাও, এখানে তুমি 63 বসিয়ে দাও। এখন তুমি হচ্ছে এই নির্ণয়টা একটু ক্যালকুলেট করো। একটু ক্যালকুলেট করলে কত হবে? এখানে তুমি প্লাস দিয়ে দাও, প্লাস মাইনাস প্লাস, রাইট? 36 29 ইন্টু 81 মাইনাস 63 ইন্টু 63, তারপর মাইনাস 12 ইন্টু কাট দিলে হচ্ছে তোমার 12 ইন্টু 81 প্লাস 63 ইন্টু মাইনাস 36, তারপর তোমার হচ্ছে প্লাসে মাইনাস তোমার এখানে মাইনাস 36 ইন্টু 12 ইন্টু 63 প্লাস 36 ইন্টু 29।
তো এটাকে যদি তুমি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে একটু ক্যালকুলেট করো, ক্যালকুলেট করলে দেখো তুমি আসলে মান কত পাচ্ছ। সবাই একটু সাথে সাথে করে ফেলো ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি, আমি যদি ভুল না করে থাকি তাহলে এটা হচ্ছে তোমার -10756 এমন আসতেছে। তোমরা একটু নিজেরা করে দেখো যে 0 আসে কি 0 আসে না। তো দেখতে পাচ্ছ আসলে এখানে 0 আসতেছে না, রাইট? 0 যেহেতু আসতেছে না তার মানে এটা আসলে তোমার এক জোড়া সরলরেখা হবে না, নট ইকুয়াল টু তোমার 0। যেহেতু তোমার এক জোড়া সরলরেখা হবে না তাহলে আমাদের ওই যে বাকি যে তিনটা কন্ডিশন ছিল যে আমার চেক করতে হবে h² - ab এর মান আসলে কত আসে। তাহলে আমরা কি পাইলাম ভাই, h এর মান তো আসলে এখানে 12, তার মানে h² মানে কি 12² মাইনাস ab কত, ab হচ্ছে a হচ্ছে তোমার 36, b কত ভাইয়া, b হচ্ছে তোমার 29, 12² মানে কত 144 মাইনাস 36 ইন্টু 29। তুমি ব্যাপারটা কি বুঝতেছো না যে এটা আসলে কি 0 থেকে তোমার বড় আসতেছে, এই পার্টটা তোমার 0 থেকে বড় আসতেছে, পজিটিভ আসতেছে, বেশি বড় আসতেছে। ওয়েট, লক্ষ্য করে দেখো এই যে এটা যদি তুমি ক্যালকুলেট করো 12² - 36 ইন্টু 26, এটা যদি তুমি ক্যালকুলেট করো তাহলে দেখো তুমি মানটা কত পাচ্ছ, -900 পাচ্ছ, -900 পাচ্ছ। মানে ব্যাপারটা হচ্ছে তোমার আসলে ক্যালকুলেট করার এখানেও প্রয়োজন নাই, তুমি খালি h² - ab যদি করো তো তুমি দেখতে পাচ্ছ যে এখানে তুমি একটা ঋণাত্মক মান তুমি বেশি বড় হয়ে যাচ্ছে। তার মানে এই ছোট একটা মান থেকে ঋণাত্মক মান বড়টা যদি তুমি বিয়োগ দাও তুমি অবশ্যই একটা ঋণাত্মক মান পাবা, তাই না? আর আমরা কি জানতাম যে h² - ab এর মান যদি তোমার ঋণাত্মক হয়ে যায়, মানে 0 থেকে বড় হয়ে যায়, তাহলে ওই যে সমীকরণটা ওটা আসলে কিসের সমীকরণ হইতো, উপবৃত্তের সমীকরণ হইতো, রাইট? এই যে তোমাদের দেওয়া আছে এখানে। আচ্ছা, তারপর দেখো, তারপর তোমাকে হচ্ছে আরেকটা সমীকরণ দেওয়া আছে যে বলছে বক্ররেখাটির জ্যামিতিক পরিচয় কি। এখন তোমার আমি তো বুঝে গেছো যে আসলে ডেল্টার মানটা আসলে আমরা কিভাবে বের করতে পারি। তো ডেল্টার মানটা আমি এখানে না করে দিই, জাস্ট আমরা হচ্ছে h² - ab দিয়ে করি, কারণ এখানে আসলে এক জোড়া সরলরেখা নাই, ডেল্টার মানটা আমাদের আসলে বের করার প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব, h² - ab দিয়ে করে ফেলবো। তো h² এর মান কত হবে, h² মান হবে তোমার কত, এই যে 2h হবে তোমার হচ্ছে -2, তার মানে h ইকুয়াল টু তোমার হচ্ছে -1, তার মানে h ইকুয়াল টু -1 হলে -1 হোল স্কয়ার মাইনাস ab, a কত, a হচ্ছে তোমার 17 মানে x² এর সহগ, আর b কি হচ্ছে, b হচ্ছে 17 যেটা কিনা y² এর সহগ, তার মানে 1 - 17 ইন্টু 17। এখানে আমরা কি একটা ঋণাত্মক মান পাচ্ছি না। আর আমরা কি জানি h² - ab এর মান যদি তোমার 0 থেকে ছোট হয় মানে ঋণাত্মক হয় তাহলে কি হবে ভাইয়া, উপবৃত্ত হবে, রাইট? তাহলে উপবৃত্ত হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সেম দেখো, এবার তুলে নাও, তোমরা একবার দেখে নিতে পারো এখান থেকে। আচ্ছা, সেম এটা তোমরা একটু নিজেরা করতে পারো যে এটার জ্যামিতিক রূপ আসলে কি হবে। জ্যামিতিক রূপ বের করার জন্য আমরা কি করব, এই যে h² - ab করব। তো h² এখানে h কত, h হচ্ছে তোমার হচ্ছে এই যে 2h মানে হচ্ছে তোমার -4, তার মানে h ইকুয়াল টু হচ্ছে তোমার -2, তার মানে h² হবে -2 হোল স্কয়ার মাইনাস ab, a হচ্ছে তোমার 2, b হচ্ছে তোমার 3, তার মানে 4 - 6 মানে তুমি -2 পাচ্ছ। আবার আমি -2 পাচ্ছি, যদি h² - ab এর মান তোমার 0 থেকে ছোট হয় তাহলে কি পাই, উপবৃত্ত পাই, তাহলে এটা উপবৃত্ত হবে, এটাও উপবৃত্ত হবে। ওকে, দেখো এখানে তোমার হচ্ছে ডেল্টার মানটা বের করে আবার দেখানো হয়েছে, তোমরা একবার এটা একটু দেখতে পারো। বাট ডেল্টার মান তো আসলে দেখার প্রয়োজন নেই যেহেতু আমাদের অপশনে এক জোড়া সরলরেখা নেই। কিন্তু এখানেও দেখো ডেল্টার মান কিন্তু তোমার হচ্ছে নট ইকুয়াল টু 0 আসছে, একটা নেগেটিভ কোন একটা মান আসছে, মানে নট ইকুয়াল টু তুমি 0 পাচ্ছ। ইকুয়াল টু 0 হলে কি হইতো, এক জোড়া সরলরেখা হইতো। যদি ইকুয়াল টু 0 না হয় তখন হচ্ছে আমাদের আবার ওই কন্ডিশনগুলো চেক করতে হবে যে h² - ab এর মান কত হবে। ওকে, দেখো এখানে কি বলছে যে এই সমীকরণটি কি বর্ণনা করে। এখানে কিন্তু এক জোড়া সরলরেখা অপশনে আছে, তো এটা দেখি কি দাগাই ফেলবো আবেগে, না দাগাবো না, আবার এখানে আবার কি ডেল্টার মানটা বের করবো। তো চলো একবার এখানে ট্রাই করে দেখি ডেল্টার মানটা আসলে কত হবে। খেয়াল করে দেখো তো ভাইয়া, আমাদের ডেল্টার মান আসলে কি বলছিল, কি এটা যেখানে a b c তারপর h g f h g f, তাই না? তাহলে এখানে a b c আসলে কত, a হচ্ছে তোমার x² এর সহগ, b হচ্ছে তোমার y² এর সহগ যেটা 4, আর c হচ্ছে তোমার কনস্ট্যান্ট টার্মটা কত, -9। দেখো এই 9টাকে তুমি এই পাশে নিয়ে আসলে কি -9 হয়ে যাবে না, এতটুকুই আর কি। এখন h কি ছিল, h ছিল তোমার xy এর সহগ। xy কি এখানে আছে ভাইয়া, xy তো এখানে নাই, তার মানে 2h মানে h এর মান হবে আসলে 0। h এর মান যেহেতু 0 তার মানে হচ্ছে xy এর এখানে কোনো
টার্মই নাই এখানে। তাহলে আমি এইচ এর মান এখানে 0 বসাই দিই, এখানেও 0 বসাই দিই। এখন জি কি ছিল ভাইয়া? 2gx, মানে x এর যে সহগটা এটাকে আমরা 2g ধরে নিব, তার মানে 2g ইকুয়াল টু তোমার -6, তাহলে g ইকুয়াল টু হয়ে যাবে কত তোমার -3। তাহলে g ইকুয়াল টু যদি তোমার -3 হয় তাহলে আমরা বসাই দিই, এখানে একটা -3 বসাবো, এখানে একটা -3 বসাবো। এখন f এর মান আমরা বের করব। f কি ছিল? f ছিল হচ্ছে 2fy, মানে f এর সহগ ছিল, y এর সহগ ছিল তোমার 2f, কিন্তু এখানে কোনো y এর সহগ আছে? y এর কোনো সহগ নাই, তার মানে তুমি বুঝতেছো যে f এর মান আসলে 0। তাহলে f এর মান এখানে 0 বসাই দিই, এখানে 0 হবে, এখানে 0 হবে। এখন তুমি এই নির্ণায়কের মান বের করো। চলো বের করে ফেলি। কত হবে ভাইয়া? 3 ইন্টু এটা প্লাস মাইনাস প্লাস 3 ইন্টু কত হবে? 4 ইন্টু -9, আর 0 0 গুণ করলে তো 0ই হবে, তো এখানে না নিচ্ছে। আর 0 দিয়ে পুরোটাকে গুণ করলে 0ই হবে, তো এটাও না নিচ্ছে। আর এখানে হবে তোমার -3 ইন্টু 0 প্লাস 12, 0 প্লাস 4 ইন্টু 3, তাই তো? তো এটাকে তুমি এখন একটু ক্যালকুলেট করো। 3 ইন্টু 4 ইন্টু -9 -3 ইন্টু 0 প্লাস 4 ইন্টু 3 কত পাচ্ছে? -144 হচ্ছে। যদি কোনো ক্যালকুলেশনে ভুল না হয় তাহলে হচ্ছে -144 হচ্ছে। বাট -144 কি 0 সমান? 0 তো না, তাই না? তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার যে ডেল্টার মানটা এটা আসলে নট ইকুয়াল টু 0। যেহেতু আমার ডেল্টার মানটা নট ইকুয়াল টু 0, তাহলে আমার এখন কি কন্ডিশনে যেতে হবে। এটা কি এক জোড়া সরলরেখা হবে না? কোশ্চেনে এক জোড়া সরলরেখা আছে, বাট বুঝতেছি এটা আসলে এক জোড়া সরলরেখা হবে না। এখন আমার চেক করতে হবে, আমাকে চেক করতে হবে h স্কয়ার মাইনাস ab এর মান। h স্কয়ার মাইনাস ab এর মান কি 0? একের থেকে বড় নাকি একের থেকে ছোট? তো h কত পাইছিলাম ভাইয়া? h তো পাইছিলাম 0, তার মানে 0 স্কয়ার মাইনাস ab। a কত পাইছিলাম ভাইয়া? a কত? a হচ্ছে তোমার 3। b কত ছিল? b ছিল তোমার 4। তার মানে 0 স্কয়ার -12, মানে -12, মানে একটা ঋণাত্মক সংখ্যা পাচ্ছে, 0 থেকে ছোট পাচ্ছে। তো 0 থেকে ছোট হইলে তোমার কি হয়? উপবৃত্ত হয় না? তার মানে এটাও তাহলে উপবৃত্ত, সবগুলো উপবৃত্তই হয়ে গেল। আচ্ছা, রাইট? তাহলে আমরা আসলে বুঝতে পারলাম, দেখো আমাদের এখানে করা আছে যেটা আসলে একটা উপবৃত্ত মিন করে। এই যে h স্কয়ার মাইনাস ab এর মান হচ্ছে -12, যেটা কিনা আসলে একটা উপবৃত্তের সমীকরণ। এখন দেখো কি বলছে যে y স্কয়ার মাইনাস 4y মাইনাস x স্কয়ার প্লাস 12 ইকুয়াল টু 12 সমীকরণটি কোন ধরনের কনিক? কোন ধরনের কনিক? দেখো তো অপশনে দেখো, একজোড়া সরলরেখা যেহেতু নাই, আমি একটু বাঁচলাম যে আমি ডেল্টার মানটা বের করবো না, বাট আমরা যখন রিটেনে করবো তখন ডেল্টার মানটা অবশ্যই বের করে দিও। তাহলে কি দেখতে পাচ্ছি? কারণ রিটেনে তো আমি আসলে অপশন নেই, আমি তো দেখতেছি না অপশনে কি আছে। তাহলে আমি এখন চেক করবো h স্কয়ার মাইনাস ab এর মান আসলে কত। আচ্ছা, a কি ছিল? a ছিল তোমার x স্কয়ারের সহগ, তার মানে a হচ্ছে তোমার -1, মানে x স্কয়ারের সহগ তো -1। b কি ছিল? b ছিল y স্কয়ারের সহগ, তার মানে y স্কয়ারের সহগ তো এখানে 1, তার মানে b হবে 1। আর h কি ছিল ভাইয়া? h ছিল তোমার xy এর সহগের অর্ধেক। এখানে কোনো xy এর টার্ম আছে না? এখানে কোনো xy এর টার্ম নেই, তার মানে h ইকুয়াল টু আসলে 0। তার মানে h ইকুয়াল টু 0 হলে তোমার হচ্ছে 0 স্কয়ার মাইনাস a মাইনাস ab ইন্টু 1, তাহলে কত হচ্ছে? মাইনাসে মাইনাসে প্লাস, মানে +1 হচ্ছে। তাহলে আমি কি পাচ্ছি? +1 পাচ্ছে। আর আমরা কি জানি? h স্কয়ার মাইনাস ab এর মান যদি তোমার 0 থেকে বড় হয়, +1 মানে কি 0 থেকে বড় না? তো 0 থেকে বড় হলে আসলে কি পাবো আমরা? একটা অধিবৃত্ত পাবো। তাহলে এটা হবে কি? তোমার অধিবৃত্ত। এই হলো তোমাদের এই অধিবৃত্ত। খেয়াল করে দেখো, এখানে নির্ণয়কের মানটা করে দেওয়া আছে নট ইকুয়াল টু 0, বাট এই নির্ণয়কের মানটা তুমি বাসায় একটু ট্রাই করবা যে কত আসে, তোমার আসলে মিলে কিনা। বাট এখানে তোমাদের আসলে প্রয়োজন নাই, কারণ দেখতেছো যে এখানে আসলে একজোড়া সরলরেখা তোমার অপশনেই নাই। তাহলে তুমি হচ্ছে সামনে আগাইতে পারো। অথবা আবার যদি কোশ্চেনে ভুল থেকে যায় যে অপশনে একজোড়া সরলরেখা হওয়ার কথা ছিল, এই টাইপের যদি কিছু না হয়, তাহলে তোমার হচ্ছে এখানে আসলে নির্ণয়কের মানটা বের করার দরকার নেই। অবশ্যই রিটেনে করা লাগবে, এই কারণে প্র্যাকটিস করে রাখবা, অবশ্যই প্র্যাকটিস করে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তারপর আমাদের সেই আগের মতো করে হচ্ছে আমরা h স্কয়ার মাইনাস ab এর মান বের করবো, যেখানে আমরা পাচ্ছি আসলে এটা 1, যেটা কিনা 0 থেকে বড়, আর 0 থেকে বড় হলে তো আমরা জানি যেটা একটা অধিবৃত্ত হবে। এই তো। তো এটা হচ্ছে তোমাদের জন্য যে 11x স্কয়ার প্লাস 12y স্কয়ার মাইনাস 4xy মাইনাস 84x মাইনাস 24y প্লাস 66 ইকুয়াল টু 0 সমীকরণটি কি নির্দেশ করবে? সেম আমরা h স্কয়ার মাইনাস ab বের করবো। এই যে h স্কয়ার মাইনাস ab বের করবো, দেখাচ্ছে যে এটা আসলে ডেল্টা আমার নট ইকুয়াল টু 0। h স্কয়ার মাইনাস ab বের করবো, দেখতে পাচ্ছি হচ্ছে আমি ঋণাত্মক মান পাচ্ছি। ঋণাত্মক মান পাইলে কি হবে? 0 থেকে ছোট হলে আমাদের কি হবে? একটা উপবৃত্ত হবে। তো এখানে আসলে দেখতে পাচ্ছি এটা আসলে উপবৃত্ত। এই সমীকরণটা আসলে কি হবে? এই সমীকরণটা আসলে কি হবে এটা আমাদের একটু বের করতে হবে। তো দেখো, দেখে মনে হচ্ছে না কত ছোট একটা সমীকরণ? এই যে xy ইকুয়াল টু 2। এবার একটু চিন্তা করো তো, চলো প্রথমে এটা ডেল্টার মানটা বের করি। এখানে যেহেতু একজোড়া সরলরেখা নাই, তারপর আমি ডেল্টার মানটা বের করি। চলো ডেল্টার মানটা আসলে কি হবে আমরা কি জানি? ডেল্টা ইকুয়াল টু a b c, এখানে তোমার h, এখানে h, এখানে g, এখানে g, এখানে f, এখানে f।
এই জানি কি ছিল, এ ছিল হচ্ছে তোমার এক্স স্কোয়ারের সহগ, বি ছিল ওয়াই স্কোয়ারের সহগ, সি ছিল তোমার কনস্ট্যান্ট টার্মটা। এই সমীকরণটাকে আমি একটু সাজাই লিখি যে এক্স ওয়াই মাইনাস টু ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমার এর এক্স স্কোয়ারও নাই, ওয়াই স্কোয়ারও নাই, তার মানে এর মানও 0, বি এর মানও আসলে 0। কনস্ট্যান্ট টার্ম রয়েছে যেটা কিনা আসলে -2, তো কনস্ট্যান্ট টার্ম তোমার -2 হইল। তারপরে লক্ষ্য করো এইচ কত হবে। ভাই এইচ কি জানি কি ছিল, এইচ ছিল হচ্ছে তোমার এই যে 2h xy এরকম একটা টার্ম ছিল, মানে xy এর সহগের অর্ধেকই হচ্ছে আমার এইচ। এখানে xy এর সহগ আছে, xy এর সহগ কত 1, তার মানে 2h ইকুয়াল টু হচ্ছে আমাদের 1, তাহলে h ইকুয়াল টু হবে তোমার 1/2 বা হাফ। তাহলে ভাইয়া h এর জায়গায় আমি দেখাই দেবো হাফ, এখানে আমি বসাই দেবো হচ্ছে আমাদের হাফ। এখন জি কি ছিল, জি ছিল হচ্ছে তোমার এই যে এরকম 2gx, মানে x এর যে সহগ তার অর্ধেক। এখানে কি কোনো x এর সহগ আছে? না ভাই, এখানে কোনো x এর সহগ নাই, তার মানে জি হবে 0, জি আমি বসাই দিব 0, এখানেও বসাই দিব 0। তা আরেকটা কি ছিল 2fy, f কি ছিল y এর সহগের অর্ধেক, এখানে তো কোনো y টার্মও নাই, y আছে শুধু y তো নাই, তার মানে f এর মান আসলে 0, এখানেও 0, এখানেও 0। তাহলে এখন চলো আমরা একটু নির্ণয়কটা বের করি। নির্ণয়কটা বের করলে কি হবে যে প্লাস মাইনাস প্লাস, তো এটা নিয়ে কাজ করলে তো এখানে বিস্তৃতি, আমরা যদি রো বরাবর বিস্তৃতি করি, ফার্স্ট রো বরাবর বিস্তৃতি করি, 0 নিয়ে করলে তো আসলে 0ই পাবো, 0 নিয়ে করলে শুধু 0ই পাবো, হাফটা নিয়ে খালি করতে পারি। তো হাফটা নিয়ে যদি করি, এই কলাম বাদ, এই রো বাদ, এই কলাম বাদ, তাহলে হবে তোমার হচ্ছে হাফ ইন্টু -2, হাফ ইন্টু -2 -0, তাহলে কত পাচ্ছে, কাটাকাটি গেলে -1, -1 -0, তার মানে হাফ ইন্টু -1 ইকুয়াল টু তোমার হচ্ছে -হাফ পাচ্ছে। দেখো তো, তারপরেও কিন্তু আমরা এই যে ডেল্টার মানটা নট ইকুয়াল টু 0ই পাচ্ছি, -হাফ তো তোমার নট ইকুয়াল টু 0 না, তার মানে বুঝতেছো xy ইকুয়াল টু 0, সরি xy ইকুয়াল টু 2, এটা কিন্তু আসলে এক জোড়া সরল রেখা হবে না। তাহলে ভাই কি হবে, তা চলো দেখি কি হবে। তার জন্য আমাদের চেক করতে হবে h স্কয়ার মাইনাস ab এর মান, h স্কয়ার মাইনাস ab এর মানটা আসলে কত আসে। h কত, h পেলাম ভাই হাফ, ওকে হাফ, তার মানে হাফ মানে হোল স্কয়ার, হাফ হোল স্কয়ার মাইনাস ab, a কত, a হচ্ছে তোমার 0 ছিল, b কত ছিল, b ও তোমার 0 ছিল, যেহেতু x স্কয়ার আর y স্কয়ারের কোনো টার্ম নাই, তাহলে আমি হাফ হোল স্কয়ার মানে কত 1/4। এখন 1/4 কি 0 থেকে বড় না ছোট? অবশ্যই 0 থেকে বড়, মানে এটা পজিটিভ নাম্বার, আর পজিটিভ নাম্বার কি হয়, h স্কয়ার মাইনাস ab যদি পজিটিভ হয় তাহলে কি হয়, একটা অধিবৃত্ত নির্দেশ করে না এই সমীকরণটা, তার মানে এই সমীকরণটা নির্দেশ করবে তোমার একটা অধিবৃত্ত। এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এই যে আচ্ছা, এবার একটু ঝটপট বলে ফেলবা যে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত। দেখাইছিলাম না যে বৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার e টেন্ডস টু 0, তারপর পরাবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার 1, উপবৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা হচ্ছে তোমার 0 থেকে বড়, 1 এর থেকে ছোট, এবং অধিবৃত্তের জন্য তোমার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1 এর থেকে বড়। তো এই ব্যাপারগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। আর সরলরেখার জন্য হচ্ছে তোমার উৎকেন্দ্রিকতা হচ্ছে e টেন্ডস টু ইনফিনিটি। ক্লিয়ার? তাহলে এই ইনফরমেশনগুলো অবশ্যই হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, বাসায় নিজে নিজে বেশি করে লিখবা, কারণ এই ধরনের এমসিকিউ তোমাদের প্রচুর আসে পরীক্ষায়। কি বলছে বৃত্তের উৎকেন্দ্রিকতা কত, অবশ্যই হবে কত 0, রাইট, এই তো 0। তারপর চলো দেখি, এই তোমাদের জন্য কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এই 5টা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে, এগুলো সলভ করবা, সলভ করে হচ্ছে কমেন্টে তোমাদের এই উত্তরগুলো দিয়ে দেবো যে 5টার কোনগুলো আসলে কোন জ্যামিতিক ফর্ম নির্দেশ করতেছে, বা এই 5টার মধ্যে কোনটা আসলে কোন কনেক্স এর সমীকরণ, ঠিক আছে। তো কিভাবে চেক করবা, প্রথমে হচ্ছে তুমি আসলে ডেল্টার মানটা বের করবা, ডেল্টার মান দেখবা কি আসলে 0 কি 0 না, যদি 0 হয়ে যায় তাহলে কি হবে, এই সমীকরণটা এক জোড়া সরলরেখার সমীকরণ। এবং যদি নট ইকুয়াল টু 0 হয় তখন কি করবা, তখন তোমার হচ্ছে h স্কয়ার মাইনাস ab এর মান বের করতে হবে। h স্কয়ার মাইনাস ab এর মান যদি তোমার ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে সমীকরণটা হবে কি, পরাবৃত্তের সমীকরণ। h স্কয়ার মাইনাস ab এর মান যদি তোমার লেস দেন 0 হয় তখন কি বলবা, এটা একটা উপবৃত্তের সমীকরণ। h স্কয়ার মাইনাস ab এর মান যদি তোমার গ্রেটার দেন 0 হয় তখন এটা বলবা এটা অধিবৃত্তের সমীকরণ। ব্যাপারটা কি, h স্কয়ার মাইনাস ab এর মান তুমি বের করবা, যদি 0 হয় পরাবৃত্ত, 0 থেকে ছোট হইলে উপবৃত্ত, 0 থেকে বড় হইলে অধিবৃত্ত। এইভাবে করে তোমাকে কমেন্টে আমাকে দিয়ে দিও। তো আশা করি তোমরা এই ক্লাসটা সবকিছু বুঝতে পেরেছো। যদি 5টা পারো তাহলে বুঝবো যে তোমাদের সবকিছু ক্লিয়ার আছে আর কি। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকুক। আশা করি তোমরা ক্লাসে সবকিছু বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।